প্রজননক্ষম ইলিশ সংরক্ষণের গুরুত্বপূর্ণ সময় উপযোগী পদক্ষেপ গ্রহণ করেছিলেন। তার দূরদর্শী উদ্যোগ দেশের মৎস্য সম্পদ সংরক্ষণ ও টেকসই উন্নয়নে বিশেষ ভূমিকা রেখেছে। আমি গভীর কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে, যিনি আমাকে এই মন্ত্রণালয়ের দায়িত্ব পালনের সুযোগ করে দিয়েছেন। সম্মানিত গণমাধ্যম প্রতিনিধিবৃন্দ, অতিরিক্ত আহরণ, নির্বিচারে ঝাটকা নিধন, জলবায়ু পরিবর্তন সহ নানা কারণে ইলিশের উৎপাদন ক্রমাগতভাবে হ্রাস পাচ্ছিল। এমন পরিস্থিতিতে বিএনপি নেতৃত্বাধীন তৎকালীন সরকার 2003-04 সালে ইলিশের টেকসই উৎপাদন নিশ্চিত করার নিমিত্তে হিলসা ফিশারিজ ম্যানেজমেন্ট অ্যাকশন প্ল্যান প্রণয়ন করে। এটি মূলত ইলিশ সম্পদ ব্যবস্থাপনার মূল ভিত্তি। এই কর্মপরিকল্পনার আলোকেই ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ, ইলিশ অভয়াশ্রম ঘোষণা ও ব্যবস্থাপনা, ঝাটকা সংরক্ষণ, অবৈধ জালের ব্যবহার রোধে বিশেষ কম্বিং অপারেশন, জেলেদের বিজিএফ প্রদান, বিকল্প কর্মসংস্থান সহ বিবিধ কার্যক্রম গ্রহণ করা হয়। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়, মৎস্য অধিদপ্তরের সম্মিলিত উদ্যোগে ইলিশের টেকসই উৎপাদন বৃদ্ধি সহ ইলিশ মাছের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসার জন্য বর্তমান সরকার দৃঢ় প্রতিজ্ঞ এবং এ লক্ষ্য সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। ঝাটকা ও প্রজননক্ষম ইলিশ সংরক্ষণ, নির্দিষ্ট সময়ে মাছ ধরার নিষেধাজ্ঞা, অভয়াশ্রম স্থাপন ও ব্যবস্থাপনা এবং মৎস্য সংরক্ষণ আইনের সফল বাস্তবায়ন অন্যতম। এসব কার্যক্রমের সফল বাস্তবায়নের ফলে ইলিশ উৎপাদন ধারাবাহিকভাবে বাড়তে থাকে। 2024-25 অর্থ বছরে তা বৃদ্ধি পেয়ে 5 লক্ষ মেট্রিক টনে উন্নীত হয়। নদী ভরাট, জলবায়ু পরিবর্তন, নদী দূষণ ও মৎস্য সম্পদের উপর ক্রমাগত চাপ বৃদ্ধির ফলে ইলিশ মাছ উৎপাদনের এই ধারাবাহিকতা ধরে রাখা এক বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই চ্যালেঞ্জ মোকাবেলায় আপনাদের সকলকে সাথে নিয়ে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় এগিয়ে যেতে চায়। প্রিয় সাংবাদিকবৃন্দ, ইলিশ আমাদের জাতীয় মাছ এবং জাতীয় অর্থনীতিতে এর গুরুত্ব অপরিসীম। দেশের কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্যের সাথে ইলিশ ওতপ্রোতভাবে জড়িত। জনসাধারণের পুষ্টি চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি, জেলেদের জীবন জীবিকা নির্বাহ, গ্রামীণ অর্থনীতিকে সচল রাখা এবং দেশের আর্থসামাজিক উন্নয়নে ইলিশ মাছের গুরুত্ব অপরিসীম। দেশের মোট মৎস্য উৎপাদনে ইলিশের অবদান 9.79%। দেশজ জিডিপিতে ইলিশের অবদান প্রায় 1%। বিশ্বে মোট উৎপাদিত ইলিশের প্রায় 80%-এর বেশি আহরিত হয় দেশের নদ নদী, মোহনা ও সাগর থেকে। ইলিশ আহরণকারী 11টি দেশের মধ্যে বাংলাদেশ শীর্ষস্থানে অবস্থান রয়েছে।
বাংলাদেশের ইলিশ ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্য তথা জিআই পণ্য হিসাবে স্বীকৃত। বাংলাদেশে প্রায় 6 লক্ষ লোক ইলিশ আহরণে সরাসরি নিয়োজিত এবং 20-25 লক্ষ লোক ইলিশ পরিবহন, বিক্রয়, জাল তৈরি, নৌকা তৈরি, বরফ উৎপাদন, মৎস্য প্রক্রিয়াজাতকরণ এবং রপ্তানি ইত্যাদি কাজের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত। তাই ইলিশ সম্পদের উন্নয়নের মাধ্যমে সারা দেশে মানুষের হাতের নাগালে ইলিশ পৌঁছে দেওয়ার লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। প্রিয় মিডিয়া ব্যক্তিবর্গ, বর্তমান সরকার ইলিশ সম্পদ রক্ষা ও উন্নয়নে সময় উপযোগী ও বাস্তবমুখী কার্যক্রম বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞ। তাই ইলিশের টেকসই ও স্থায়িত্বশীল উৎপাদন নিশ্চিত করতে প্রতি বছর জাতীয়ভাবে সম্মিলিত কার্যক্রম গ্রহণ করা হয়। এর ধারাবাহিকতায় মৎস্যজীবী, ইলিশ ব্যবসায়ী, আড়তদার, ভোক্তা সহ সকল শ্রেণীর জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতি বছরের ন্যায় এই বছরও আগামী 7 তারিখ থেকে 13 এপ্রিল পর্যন্ত 1926 পর্যন্ত ঝাটকা সংরক্ষণ সপ্তাহ 2026 উদযাপন করা হবে। এবছরে ঝাটকা সংরক্ষণ সপ্তাহে প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, ঝাটকা ধরা থামাই যদি ইলিশে ভরবে সাগর নদী। দেশের ইলিশ সমৃদ্ধ 20টি জেলায় ঝাটকা সংরক্ষণ সপ্তাহ 2026 উদযাপন করা হবে। এ লক্ষ্যে 3 দিনব্যাপী কেন্দ্রীয় এবং মাঠ পর্যায়ে অর্থাৎ জেলা উপজেলা পর্যায়ে যুগ উপযোগী কর্মসূচি পালন করা হবে। এবছর ঝাটকা সংরক্ষণ সপ্তাহে উদ্বোধনী অনুষ্ঠান আগামী 7 এপ্রিল 2026 চাঁদপুর সদরে অনুষ্ঠিত হবে। সাংবাদিকবৃন্দ, ইলিশ রক্ষা ও উন্নয়নে সরকার বর্তমানে নানাবিধ কার্যক্রম গ্রহণ করেছে। তা হল 15 এপ্রিল থেকে 11 জুন বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় সব ধরনের মৎস্য আহরণ নিষিদ্ধ করা, ঝাটকা ও মা ইলিশ সংরক্ষণে জাতীয় পর্যায়ে সচেতনতামূলক কার্যক্রম ও ঝাটকা সংরক্ষণ সপ্তাহ উদযাপন, প্রযোজন মৌসুমে 22 দিন ইলিশ আহরণ নিষিদ্ধ, বিজ্ঞান ভিত্তিক সময় নির্ধারণ। 1 নভেম্বর 30 জুন পর্যন্ত ঝাটকা ধরা, পরিবহন, বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ। দেশে 6টি ইলিশ অভয়াশ্রম স্থাপন, এই সকল অভয়াশ্রমে নির্দিষ্ট সময়ে মাছ ধরা বন্ধ। জেলেদের জন্য ভিজিএফ খাদ্য সহায়তা, বিকল্প কর্মসংস্থান প্রদান। 3188 বর্গ কিলোমিটার এলাকায় সামুদ্রিক সংরক্ষিত এলাকা ঘোষণা, সাস্টেইনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রকল্প বাস্তবায়ন, মৎস্য সুরক্ষা আইন সংশোধন ও ইলিশ সম্পদ উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন ইত্যাদি। প্রিয় সুধীমণ্ডলী, ইলিশ সম্পদ উন্নয়নে সরকারের নানামুখী সম্মিলিত কার্যক্রম বাস্তবায়নের ফলে ইলিশের উৎপাদন ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। প্রতি বছর মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে জেলা প্রশাসক, নৌবাহিনী, কোস্টগার্ড, পুলিশ, র্যাব, নৌ পুলিশ ও মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে
আইন বাস্তবায়ন করা হচ্ছে। মৎস্য সংরক্ষণ আইন সময় উপযোগীভাবে সংশোধন করা হয়েছে। ঝাটকা সংরক্ষণে নিষিদ্ধ সময়ে সাগর, নদ নদী, মাছঘাট, আড়ত ও বাজারে অবিরাম অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। এর ফলশ্রুতিতে ঝাটকার বিস্তৃতি নিম্ন মেঘনা থেকে পদ্মা, যমুনা, ব্রহ্মপুত্র, সুরমা নদী পর্যন্ত সম্প্রসারিত হয়েছে। পদ্মা ও যমুনা তীরবর্তী বহু জেলার ফরিদপুর, রাজবাড়ী, পাবনা, কুষ্টিয়া, নাটোর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, সিরাজগঞ্জ, গাইবান্ধা ও কুড়িগ্রাম উল্লেখযোগ্য হারে ইলিশ ধরা পড়ছে। ঝাটকা ও প্রযোজনক্ষম ইলিশ সংরক্ষণ কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন হলে সারা বছর ইলিশের প্রাপ্যতা নিশ্চিত করা সম্ভব। প্রিয় সাংবাদিকবৃন্দ, ইলিশ উৎপাদন বৃদ্ধির অন্যতম প্রধান অন্তরায় হয়েছে কারেন্ট জাল এবং বেহন্দি জাল সহ অবৈধ জাল দিয়ে নির্বিচারে ঝাটকা নিধন। ঝাটকা নিধন রোধে সচেতনতামূলক প্রচার প্রচারণা পাশাপাশি আইন বাস্তবায়ন জোরদার করা হচ্ছে। অবৈধ ও ক্ষতিকর জাল ধ্বংসে ধারাবাহিকভাবে বিশেষ কম্বিং অপারেশন পরিচালনা করা হচ্ছে। চলতি বছরে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে 30 দিন ব্যাপী 18 জেলায় 96টি উপজেলায় বিশেষ অপারেশনের 2026 পরিচালিত করা হয়েছে। মার্চ মাসে 79টি উপজেলায় 15 দিন ব্যাপী বিশেষ কম্বিং অপারেশন পরিচালিত হয়েছে এবং জুন 26 পর্যন্ত দেশব্যাপী অব্যাহত থাকবে। প্রিয় সাংবাদিকবৃন্দ, সরকার ঝাটকা রক্ষায় শুধু আইন প্রয়োগ নয়, জেলেদের জন্য ভিজিএফ খাদ্য সহায়তা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে। প্রতি বছর 3,67,000 জেলের পরিবারকে 4 মাসে মাসিক 40 কেজি করে মোট 58,720 মেট্রিক টন ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে। প্রযোজন মৌসুমে 6,19,312টি জেলে পরিবারকে 25 কেজি হারে মোট 15,882 মেট্রিক টন খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের মাধ্যমে বকনা বাছুর সহ বিভিন্ন উপকরণ ও ট্রেড ভিত্তিক প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, ইলিশ সম্পদ উন্নয়নের মাধ্যমে দেশের মানুষের হাতের নাগালে ইলিশ পৌঁছে দেওয়া, বিদেশে রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন আমাদের লক্ষ্য। এ লক্ষ্যে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মৎস্য অধিদপ্তর, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট, প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। সরকার এই প্রচেষ্টায় সকলের অংশগ্রহণ অপরিহার্য। প্রযোজনক্ষম ইলিশ রক্ষা, ঝাটকা নিধন বন্ধে গণমাধ্যমে বলিষ্ঠ ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। সরকারি উদ্যোগের পাশাপাশি সরকারি প্রতিষ্ঠান, মৎস্যজীবী, ভোক্তাদের আন্তরিক সহযোগিতা প্রয়োজন। দেশবাসীর প্রতি আহ্বান, ঝাটকা আহরণ, ক্রয় বিক্রয়, মজুদ থেকে বিরত থাকুন। সকলের সম্মিলিত প্রচেষ্টা ঝাটকা সংরক্ষণ সপ্তাহ 2026 সফল ও সার্থক হবে, এটাই আমাদের প্রত্যাশা। আপনারা সবাইকে ধন্যবাদ।
আসসালামু আলাইকুম। প্রথম প্রশ্ন হলো, এটা নিশ্চয়ই আপনার চোখে পড়েছে, আজকে একটি গণমাধ্যমে খবর আসছে যে জ্বালানি তেলের সংকটের সময় শুরু থেকে এখন পর্যন্ত সমুদ্রের জাহাজ কম যাওয়ার কারণে মাছ আহরণ কমেছে 10 থেকে 12%। সেক্ষেত্রে তো আসলে মাছের দাম বেড়ে যাওয়ার শঙ্কা থাকে। এক্ষেত্রে আপনার পরিকল্পনা কি? নাম্বার 1। নাম্বার 2, আর এক সপ্তাহ পরে পহেলা বৈশাখ, বাংলাদেশের ঐতিহ্য অনুযায়ী মানুষ ইলিশ খায়। গত কয়েক বছর পর্যন্ত এদেশে ইলিশের দাম আর সাধারণের মধ্যে নাই, এটা অসাধারণের খাবার হয়ে গেছে, 3000 টাকা কেজি হয়ে গেছে। সেক্ষেত্রে আপনি আসলে কি বার্তা দিবেন মানুষের জন্য? ইলিশ আহরণ এখানে আপনি শুরু করছেন মাত্র, কিন্তু আপনার পরিকল্পনা একটু দরকার। মানুষ কি আসলে ইলিশ খেতে পারবে নাকি একই রকম অসাধারণের খাবার হবে? পয়লা বৈশাখে তো আসলে অনেক। থ্যাংক ইউ। আপনি এদিকে আসলে আমার জন্য ভালো হতো। আপনার অ্যান্সারটা আপনি বলেছেন, আপনার দিকে তাকায় দিতে পারলে একটু বেশি স্যাটিসফ্যাকশন পাই। ধন্যবাদ আপনাকে। ওকে, একসাথে মিলে আপনাকে ধন্যবাদ। একটার পর একটা বলেন। প্রথম আপনি বলেছেন তেলের অভাবে অনেক জাহাজ যেতে পারছে না সমুদ্রে, মাছ ধরার ট্রলার। সুতরাং আপনি মনে করছেন মাছের অভাব হতে পারে। আমরা তেলের অভাবটা এই মুহূর্তে এটা বাংলাদেশের প্রশ্ন নয়, এটা সারা বিশ্বে একটা কমন প্রবলেম হয়ে দাঁড়িয়েছে। বিশ্ব যে পরিস্থিতি এই মুহূর্তে, এই পরিস্থিতি এটা কারোর পক্ষে এককভাবে এটা মোকাবেলা করা সম্ভব নয়। এটা এখন বিশ্ব প্রবলেম। তারপরেও আমি তেল বা ওই সংক্রান্ত ব্যাপারে আমি আপনাকে সঠিক তথ্য ঠিক দিতে পারবো না। তবে এতটুকু আমি বলতে পারি যে আমাদের তেলের মেজর কোনো সমস্যা নেই এখন পর্যন্ত। আর ইমার্জেন্সি যে সেক্টরগুলি আছে, ওই সেক্টরগুলিতে তেল অ্যাভেলেবেল সাপ্লাই করা হচ্ছে। দ্বিতীয় বলেছেন আপনি ইলিশ মাছ একই সময়, কি ছিল আপনার প্রশ্নটা? আমরা ইলিশ মাছ দুটো বিষয়, এক সপ্তাহ পরে পহেলা বৈশাখ, এখানে প্রচুর ইলিশের চাহিদা থাকে, আর ইলিশের দাম এখন অসাধারণের কাছে চলে গেছে, সাধারণের মধ্যে নাই। ধন্যবাদ। জি, সেক্ষেত্রে অ্যাকচুয়ালি আমাদের এই ইলিশ ধরা বন্ধ করাটা একটু আগে পিছিয়ে ছিল। আমাদের মূল টার্গেট ইলিশের উৎপাদন বাড়ানো। ঠিক যেই সময়টায় বন্ধ করলে মাছ রক্ষা পাবে, ওই সময়টাকে আমাদেরকে বেছে নিতে হচ্ছে। দ্বিতীয়ত, এখানে ইলিশ আমরা এবং আমাদের প্রতিবেশী রাষ্ট্র দুটোই কিন্তু একই সাথে ইলিশ পাওয়া যায়। সো আমরা চাইছি আমাদের বন্ধকে ওনারাও ফলো করতেছে, কারণ ইলিশ তো নির্দিষ্ট জায়গায় ঘোরাফেরা করে না, সে ঘুরে বেড়ায়। যদি আমরা বন্ধ করি, অন্যরা বন্ধ না করে, তাইলে আমাদের জন্য প্রবলেম হয়, আমাদের এই বন্ধটা সত্যিকারই অর্থবহ হয় না। যার কারণে একই সাথে বাংলাদেশ এবং প্রতিবেশী দেশগুলিও একই দিনেই বন্ধ হয়ে যাচ্ছে নির্দিষ্ট সময়ের জন্য। এই কারণে এটা বন্ধ করা হয়েছে এই ডেটেই। আর আপনি বলেছেন যে ইলিশের দাম অনেক বেড়ে গেছে, এটার জন্যই এই উৎপাদনটার ব্যাপারে খুব বেশি নজর দিতে হবে। উৎপাদন বাড়লে সরবরাহ বাড়বে, সরবরাহ বাড়লেই দাম কন্ট্রোল হবে। আমরা আশা করি এর বাইরে আর যদি দাম বাড়ার কোনো রকম কোনো মেকানিজম থেকে থাকে বাই রোডে বা ফিশারম্যানের পরে যদি কোনো কিছু থেকে থাকে, ওইটা আমরা, সরকার তো মাত্র 1 মাস হলো আমরা আসলাম, আমরা আশা করি ওই রকম ইলিগ্যালিটি কিছু যদি থাকে সেটা আমরা দেখব এবং ইনশাআল্লাহ পারব। মাননীয় মন্ত্রী, একটা জিনিস হলো ঘাট থেকে
আপনার এই খুচরা বাজারে কিন্তু ইলিশের দাম অনেক বেড়ে যায়। এটা কিন্তু অনেক দেখা যায় যে অন্যান্য পণ্যের মতো এখানে একটা বিরাট ফারাক থাকে আপনার এই ঘাট থেকে এই যে আপনার খুচরা বিক্রি বা পাইকারি বিক্রিতে। এই বিষয়টা আপনারা তদারকির বিষয়ে নজর দেবেন কিনা? আমরা এরই মধ্যে, ধন্যবাদ আপনাকে, আমরা এরই মধ্যে এই জিনিসগুলি নিয়ে এই ফিশারিজ ডিপার্টমেন্টে বসে আমরা কয়েকবার মিটিং হয়েছে যে যারা উৎপাদক থেকে ভোক্তা পর্যন্ত এর ভিতরে এই মার্জিনটা ট্রানজিট পিরিয়ডে যে মার্জিনগুলি এটা কিভাবে কন্ট্রোল করা যায় এটা নিয়ে অলরেডি দু একদিন আগে আমরা এখানে বসে আমরা মিটিং করেছি। আমরা পলিসি বের করছি, যা আছে এর থেকে বেটার কি পলিসি বের করা যায় ওই নিয়ে আমরা কথা বলছি। আশা করি ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি ওনারটা পাচার হওয়া এক জিনিস, রপ্তানি আর এক জিনিস। রপ্তানি বৈধ, সরকারিভাবে অনুমোদিত, আর একটা পাচার হয়ে যাওয়া, দুইটাই আপনারা বন্ধ করবেন। কারণ আমাদের দেশে আমরা খেতে পাই না ইলিশ। পাচার হওয়াটার প্রশ্নে আমরা এরই মধ্যে আপনি দেখেছেন আমরা বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আমরা রেগুলার মিটিং করি যে কালকের পরে থেকে সমস্ত আইন শৃঙ্খলা বাহিনী আমাদেরকে সহযোগিতা করবে, একেবারে ডিপ সমুদ্র থেকে আর শুরু করে উপরের বাজার পর্যন্ত। আমরা বাজারও তদারকি করছি, এখানে ঝাটকা বিক্রি করে কিনা আরো তদারকি করছি, ঘাট তদারকি করছি, দেখশুন করছি আমরা। আর ফিশিং তো বন্ধ করার জন্য নদী বা সমুদ্রে তো আমাদের কোস্টগার্ড বা নেভি এবং নৌ পুলিশ সবাই আছেই। এখানে রপ্তানির প্রশ্নে আমরা ইলিশ ওই ধরনের কোন রপ্তানি বাংলাদেশ গভর্নমেন্ট করে না সত্যিকার অর্থে। এটা কিছু কিছু সময় ভারতে যখন পূজা হয় এই ধরনের, ওনারাও বাঙালি, স্বাভাবিক। আপনার যেমন ইলিশের একটা প্রতি একটা দুর্বলতা আছে, একই বাঙালি তো, একই জিন, ওনারও একটা দুর্বলতা আছে। ওইটা সৌজন্যমূলক, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট কিছু মাল যায়, এটা ওইটা ওই রকম কোন রপ্তানি না। এই সাবজেক্টটা যদি পাঠায় এটা হেড অফ গভর্নমেন্টের, তো আমি হেড অফ গভর্নমেন্টের ডিপার্টমেন্টের, আমি ফিশারিজ ডিপার্টমেন্টের। সমস্যা ইনভেস্ট করে এবং সেখানে প্রভাবশালী এবং রাজনৈতিক নেতাকর্মীরাও জড়িত, যে কারণে জেলেরা সারা বছরই তাদের ইচ্ছা মতো বিক্রি করতে পারে এবং এই বাজারটা নিয়ন্ত্রণ করে বেসিক্যালি দাদন ব্যবসায়ীরা। সেই জায়গায় আপনারা কি ধরনের ব্যবস্থা নেবেন? দাদন ব্যবসায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবেন কিনা, এক। আর দুই নম্বর, যে সহায়তার কথা বলছেন আপনারা 40 কেজি করে চাল দেবেন, বেসিক্যালি এই জেলেদের পরিবারে 40 কেজি চাল এক মাসের জন্য যথেষ্ট কিনা? কারণ ওই ফ্যামিলিগুলোতে মিনিমাম 5 থেকে 7 জন করে একটা পরিবারের মানুষ আছে সেই জায়গায়, এবং সেখানে অনিয়মের বিষয়টা সেই জায়গায় কি ব্যবস্থা? ধন্যবাদ আপনাকে। আমার জানা মতো 40 কেজি, আরো বেশি দেই আমরা 2 মাসে 80 কেজি। গত পরশু আমি লক্ষ্মীপুর গিয়েছিলাম জেলেদের সহযোগিতা করার বিষয়টি। আমরা 2 মাসে 80 কেজি চাউল দিচ্ছি, 80 কেজি, 12 কেজি আটা দিচ্ছি, 10 কেজি তেল দিয়েছি, 8 কেজি ডাউল, 4 কেজি চিনি এবং 16 কেজি আলু দিয়েছি। একজন জেলে পরিবার প্রায় 6,000 টাকার কাছাকাছি এই 2 মাসে পণ্য আমরা পৌঁছে দিচ্ছি। 40,000 জেলেদেরকে আমরা এই প্রথম খাদ্য সহায়তা দিয়েছি। কাজে আমরা যে সহায়তা দিয়েছি গতবারের চাইতে অনেক গুণ বেশি আমরা সহযোগিতা দিয়েছি, যেটি ইতিপূর্বে দেওয়া হয়নি।
কারণ এই ইলিশ সম্পদ কিভাবে ইলিশ বৃদ্ধি করা যায় সেই ব্যাপারে আমরা বসে সিদ্ধান্ত নিয়ে এই কাজটি আমরা করেছি। আমরা আশা করছি আমরা যে পরিমাণ সহযোগিতা দিয়েছি এই 2 মাসে আপনারাও বিবেচনা করবেন, ইতিপূর্বে তারা পায়নি, এইবার যেটি পেয়েছে। কাজেই 2 মাসে এর পরেও স্থানীয় সংসদ সদস্যদেরকে আমরা বলেছি যে এর পরেও যদি সহযোগিতা লাগে তাহলে স্থানীয়ভাবে সংসদ সদস্যরাও জেলেদের পাশে দাঁড়াবে। মাননীয় মন্ত্রী, আমাদের সদরবেলায় আমার 2টা প্রশ্ন আছে। একটি হলো যে আমরা সবসময় কোন অনিয়ম খাদ্য ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে এবং কোন ক্ষেত্রে অনিয়ম আমরা প্রশ্রয় দিব না। অবশ্যই অনিয়মের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিব। মাননীয় মন্ত্রী, আমার 2টা প্রশ্ন আছে। সেটা হলো আমার ফরাক আহমদ আরিফ, প্রতিদিনের বাংলাদেশ। আমরা আপনাদের যে বিগত দিনগুলোতে যে অপারেশন গুলো দেখছি, বেশিরভাগ জেলেদের কাছ থেকে আপনারা জালগুলো ধরে নিয়ে করে ফেলা হয় নানান ধরনের। এটা আপনাদের একটা চিন্তা। আসলে জাল যারা উৎপাদন করে ওই সব কারখানা বন্ধ হয়েছে, এই ধরনের আমরা কোনো ব্যবস্থা দেখি নাই। আপনারা এবং আমদানি বন্ধ হচ্ছে, এই ধরনের কোনো ব্যবস্থা দেখা যায়নি। এটা একটা উদ্যোগ নেবেন কিনা? আরেকটা হলো আমরা সবসময় শুনি বা বিভিন্ন জন জেলে ওনারা বলে যে নদীর যে পথ ইলিশ আসে সেগুলোতে চর পড়ে গেছে, এইগুলোতে আপনারা ড্রেসিং করার কোনো ব্যবস্থা নেবেন কিনা? ধন্যবাদ আপনাকে। প্রথম কথা হলো যে আপনি যে কথা বলেছেন যে নদীগুলিতে ইলিশ মাছ আসে ওই নদীগুলির মুখে চর পড়ে গেছে, আপনার সাথে একমত আমরা। এটা আমরাও উপলব্ধি করছি, বুঝতে পারছি। ইলিশের উৎপাদন বাড়াতে হলে ওই জায়গাগুলিকে ক্লিন করতে হবে, যার কারণে আমাদের আবার খাল এবং নদী খনন প্রকল্পটা কিন্তু ওই জন্যই নেওয়া আছে। কারণ নদী খনন মানে ওই জায়গাগুলিকে ক্লিন করা, যাতে করে ইলিশ সুন্দরভাবে মুভমেন্ট করতে পারে। সেকেন্ড কি বলছিলেন আপনি? এটা হচ্ছে যে আমরা দেখি আপনারা জাল করেন বা ওকে, থ্যাংক ইউ। ওকে, এটা যেটা আছে লিমিটেড কিছু জায়গায়। খারাপ লোক ছিল পৃথিবীতে, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে, তবে এদের সংখ্যা খুব বেশি না, লিমিটেড। আমরা গতকালকে এটা নিয়ে মিটিং হয়েছে, আমরা খুঁজে বের করার চেষ্টা করছি বা খুঁজে বের করে ফেলেছি কোথায় কোথায় এই জালগুলি উৎপাদন হয়, নিষিদ্ধ জালগুলি উৎপাদন কোথায় হয়, এটা আমরা খুঁজে বের করেছি। আমাদের বিশ্বাস আমরা অনেকটা বের করতে পেরেছি এবং আরো যদি থাকে ওইটাও বের করব। এবং কিভাবে এগুলিকে এই জালের উৎপাদন থামানো যায় এই ব্যাপারেও আমাদের এই মিনিস্ট্রিতে আমাদের একটা মিটিং হয়ে গেছে। আগামী দিনগুলিতে আশা করি অনেকটা কন্ট্রোলে নিয়ে আসতে পারবো আমরা। মাননীয় মন্ত্রী, আমার একটা প্রশ্ন সেটা হলো যে এই যে জাটকা সংরক্ষণ যে সপ্তাহটা, এখন তো ক্লাইমেট চেঞ্জের একটা বিষয় আছে, এই ক্ষেত্রে এই যে সময়টা আসলে কি এটা কতটুকু সাইন্টিফিক্যালি হবে এই বিষয়টা? আমরা যে সিদ্ধান্ত নিয়েছি এটা আমাদের যে ডিপার্টমেন্টগুলি, আপনি যে কথা বললেন এটা সাইন্টিফিক্যালি কতটুকু সঠিক, ওই সঠিক শব্দটা আমাদের যে ডিপার্টমেন্ট আছে ওনাদের কাছ থেকে নিয়ে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। লিটল বিট প্লাস মাইনাস 2-4 দিন হতে পারে, এই কারণে যে আমরা চাই যে এই জোনের যে কয়টা দেশ আছে সবাই যদি একসাথে হয় তাহলে একজনের এরিয়াতে আরেকজন এসে মাছ শিকার করতে পারবে না। দ্যাট ইজ দ্য রিজন। হয়তো তারা 2 দিন আগে হচ্ছে অথবা আমরা 2 দিন আগে পড়ে গেছি, হতে পারে এটা, বাট যতটুকু করা হয়েছে সাইন্টিফিক্যালি করা হয়েছে। ধন্যবাদ আপনাকে। পহেলা বৈশাখ উপলক্ষে ভারতে এবার ইলিশ রপ্তানির সিদ্ধান্ত হয়েছে কিনা? আমার এই সিদ্ধান্তটা যেটা আমি আগেই বলেছি, সাধারণত এই লিস্টটা যেটা দেওয়া হয় এটা মাননীয় যদি প্রধানমন্ত্রী থাকে ওনার কাছ থেকে দেওয়া হয়। এটা নর্মালি এক্সপোর্ট ওইভাবে হয় না, কোন রিকোয়েস্টের এগেইনস্টে হয়তো অনার করা হয়। ওই ব্যাপারটা আমাদের শুধু পিএম কার্যালয়ে বলতে পারবে।
না, আমরা উৎপাদনের সাথে জড়িত, আমরা সংরক্ষণের সাথে জড়িত। ঠিক আছে, জি, ধন্যবাদ আপনাদেরকে কষ্ট করে আসার জন্য। আপনারা আমাদেরকে সহযোগিতা করতে হবে। আমি শেষ পর্যন্ত এটুকু বলবো যে আপনারা যারা আছেন ইলেকট্রনিক বা প্রিন্টিং মিডিয়া, আপনাদের সহযোগিতা আমরা হাজারো পুলিশ থেকে অনেক বেশি এফেক্টিভ হবে। তো আমরা আপনাদের সহযোগিতা চাই। চলেন সবাই মিলে দেশটাকে গড়ার প্রশ্নে এগিয়ে আসি। ধন্যবাদ সবাইকে আবারও এখানে আমাদের এই সাংবাদিক সম্মেলনে আসার জন্য।